প্রিয় দর্শক, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটের এই পারের পর্বে। বাংলাদেশ তারুণ্যের দেশ, তারুণ্যের শক্তিতে ভরপুর এ দেশটির মানুষ কর্মঠ। বিশেষ করে আমাদের তরুণেরা দেশে বিদেশে কঠোর পরিশ্রম করে নিজেদের ভাগ্য বদল করতে চায়। কিন্তু তরুণদের এই অদম্য কর্মশক্তিকে আমরা কি কাজে লাগাতে পারছি? আমাদের দেশে বেকারত্ব বাড়ছে, আশঙ্কাজনক হলো শিক্ষিত বেকার বাড়ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? আমাদের ইউনিভার্সিটিগুলোতে একাডেমিক পড়াশোনার যে স্টাইলটা, সেই স্টাইলটা আমাদের ইন্ডাস্ট্রির সাথে বেশ কিছুটা গ্যাপ তৈরি করে। যার কারণে আমরা যখন ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে আমরা যখন আমাদের চাকরির জন্য রিক্রুট করতে যাই, যেমন রিসেন্টলিও আমি আমার প্রতিষ্ঠানে কিছুটা রিক্রুট করার চেষ্টা করেছি, সেখানে দেখেছি যে তারা তাদের এই জব রোলগুলোর জন্য কমপ্লিটলি প্রস্তুত হয়ে আসে না বা সুইটেবল হয়ে আসে না। যেরকম যার ব্যাকগ্রাউন্ড সেরকমভাবে সে কেউ জব পাচ্ছে না, যার জন্য বেকারত্ব জিনিসটা বেড়ে গেছে এখন শিক্ষার্থীদের মাঝে। সর্বোচ্চ শিক্ষা নিয়ে মেধার অপচয়ে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষ দেশগুলির একটি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কেন বাড়ছে? চলুন জানার চেষ্টা করি। শিক্ষার মূল লক্ষ্য হল জ্ঞান অর্জন, কিন্তু বর্তমান সময়ে শিক্ষার আসল উদ্দেশ্য হল একটি সনদ অর্জন, যে সনদ দিয়ে চাকরির বাজারে প্রতিযোগিতা করা যায়। দক্ষতা অর্জনের শিক্ষার বদলে এখন সার্টিফিকেট লাভের ওপর জোর দেন শিক্ষার্থীরা। সার্টিফিকেট লাভের পর তিনি চাকরি খুঁজতে শুরু করেন, কিন্তু সবাই কি কাঙ্ক্ষিত চাকরি পান? যেমন আমি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, আমার কাছ থেকে সেমিস্টার শেষে লক্ষ লক্ষ টাকা নিতেছে, নিয়ে কি করবে? 4 বছর পরে আমার একটা কাগজ ধরাই দিবে, কি সার্টিফিকেট। বাস্তবিক পক্ষে আমি কি শিখতেছি? ওই আসবে, আধা ঘন্টা একটা লেকচার দিবে, চলে যাবে, হ্যাঁ তোমরা আইসো পরীক্ষা দিও, এইটা সিটি অ্যাসাইনমেন্ট কুইজ দেয়, ঠিক আছে। এটা বাস্তবতার সাথে কোনো সামঞ্জস্যপূর্ণই না। এরকম আমাদের স্টুডেন্টদের একাডেমিক যে ফর্মাল এডুকেশন যেটা দেশে চলছে, সেটি যে কম্পিটেন্সিটা অ্যাচিভ করার কথা, তারা সেই কম্পিটেন্সিটা মানে মেজরিটি স্টুডেন্ট সেটা অ্যাচিভ করতে পারছে না। আমাদের উচ্চশিক্ষায় আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, আমাদের শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে, এবং উচ্চশিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহটাও বেড়েছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার মানটা বাড়েনি। এক, দ্বিতীয় হচ্ছে শিক্ষার সাথে কর্মক্ষেত্রের যে সংযোগ, সেই সংযোগটা তৈরি হয় না। আমাদের দেশে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা এখন অবহেলিত। সবাই সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে চান, ফলে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 171টির বেশি। এর মধ্যে 58টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং 114টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের লক্ষ্য মোটা দাগে 4টি। প্রথমত, বিশ্ববিদ্যালয়ে স্নাতক নিয়ে বিদেশে পাড়ি জমানো। দ্বিতীয়ত, সরকারি চাকরিতে প্রবেশ করা। তৃতীয়ত, বেসরকারি উদ্যোক্তা হবার চেষ্টা। চতুর্থত, কোনো কর্পোরেট প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানিতে চাকরি। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে বিদেশে যাবার প্রবণতা বেশি। আমেরিকার স্টাইলটাই ফলো করে তারা, তো আমাদের পড়াশোনাগুলো এমন হয়ে যায়। সো আমরা ওদের সাথে এত কানেক্টেড থাকার কারণে আমরা আলটিমেটলি আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরে বাইরের দিকে সেটেল আপ হতে চাই। বিদেশে মানুষের এত জিনিসটাকে মানুষ হাইলাইট করে কেন? বিদেশে শুধুমাত্র একটা সার্কুলার একটা কারিকুলামের মধ্যে ওদেরকে রাখা হয় না। আমার মনে হয় যে ঠিক আছে, বিদেশের জিনিস বাংলাদেশে অ্যাপ্লাই করা সম্ভব না, ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে তো শুরু করা উচিত। যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয়, ওইগুলোতে হচ্ছে টেন্ডেন্সি ফার্স্ট ইয়ার থেকে সবাই একসাথে লাইব্রেরিতে বসে বিসিএস এর ট্রেনিং নেয়। তো ওইখানেও তখন হচ্ছে সেই ক্ষেত্রে সবাই একসাথে থাকলে একসাথে ওই দিকে গেলে, তো এইভাবেই আই গেস মানে দুইটা ডিফারেন্ট সরকারিগুলা হচ্ছে বিসিএস এ যায় ট্রেন্ডে, আর প্রাইভেট গুলা হচ্ছে বিদেশে চলে যায়। বাইরে যাওয়ার যে প্রবণতাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি মনে করি পরিবেশগত কারণে। কারণ হচ্ছে আমাদের বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, তারপর হচ্ছে সামাজিক অবস্থার অবক্ষয়, যার জন্য হচ্ছে মানে শিক্ষার্থীরা বাইরে যাওয়ার জন্য বেশি চেষ্টা করছে। আমাদের পড়াশোনাটা বেশ এনগেজিং, আসলেই খুব পড়াশোনা হয়। তো বিসিএস এর যে আলাদা করে একটা প্রিপারেশন নিবে স্টুডেন্টরা, তো সেটাতে নেওয়ার সুযোগ হয়ে ওঠে না, ট্রেনটাই নেই। তো ওই কারণে বিদেশে মানে বিসিএস দেওয়ার থেকে বিদেশে চলে যাওয়া বেশি প্রিফার করে। কিন্তু যারা
বিদেশে যান না বা যেতে পারেন না, তারা চাকরির বাজারে এক কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হন। বাংলাদেশে প্রতি বছর যে গ্র্যাজুয়েশন হচ্ছে এটা দিন দিন তো বেড়েই যাচ্ছে, মানে প্রতিটা বিভাগে জেলা শহরে এখন বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি, সাথে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এই দিক দিয়ে আমাদের হচ্ছে যে পরিমাণে গ্র্যাজুয়েশন হচ্ছে সেই অনুপাতে বাংলাদেশের চাকরির বাজারটা একটু সংকীর্ণ। চাকরির তৈরি হচ্ছে না, সংখ্যার দিক থেকে তার একটা সীমাবদ্ধতা আছে। তবে বিষয়টা হচ্ছে কি কি, এক, আমাদের শিক্ষার সংখ্যার দিক থেকে রয়েছে কিন্তু মানের দিক থেকে বাড়েনি। যেটুকু মানসম্পন্ন শিক্ষা আছে সেটা আবার জব মার্কেটের সাথে তার সংযোগটা সীমিত, যার ফলে আমাদের যে বিশাল সংখ্যক শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের জন্য যেমন তারা যথেষ্ট পরিমাণে দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে না, আবার পর্যাপ্ত পরিমাণে চাকরির ব্যবস্থাও নেই। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান লক্ষ্যই এখন সরকারি চাকরি লাভ। এজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন যেন বিসিএস পরীক্ষার কোচিং সেন্টারে পরিণত হয়েছে। প্রয়াত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, উনি বলেছিলেন যে আমাদের দেশে একটা বিসিএস বিশ্ববিদ্যালয় করা দরকার। কিন্তু বাংলাদেশে সরকারি চাকরিতে সুযোগ অত্যন্ত সীমিত। প্রতি বছর গড়ে 3,50,000 থেকে 4,50,000 প্রার্থী বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেন। এর বিপরীতে প্রতি বিসিএসে ক্যাডার পদে 1,700 থেকে 2,500 জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। ফলে দেশের শিক্ষিত তরুণদের একটা বড় অংশ শুরুতেই হতাশ হয়ে পড়েন। এখন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য যেন বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মচারী হওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ওই পাবলিক জব, সহজ কথায় সরকারি চাকরির পিছনে দৌড়ায়। আর বিসিএস তো অবভিয়াসলি সবচেয়ে বেশি সিকিউর, এখন ফিউচার অনেক বেশি ভালো, সো এটার পিছনে তো যাবেই, এটাই তো বাস্তবতা। সমাজে বিশেষ কোনো শ্রেণীর অনেক আধিপত্য থাকে, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরাও সেদিকে ঝুঁকবেন, অভিভাবকরাও চাইবেন তার ছেলে মেয়েরা সে ধরনের চাকরি করুক যেখানে তার আলাদা একটা সামাজিক মর্যাদা তৈরি হবে। বিসিএস নামের সোনার হরিণের পিছনে ছুটতে গিয়ে অনেকেই স্বেচ্ছায় বেকারত্ব বরণ করেন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে যখন তিনি বেসরকারি চাকরির বাজারে পা রাখেন, তখন তিনি সহজে চাকরি পান না, দীর্ঘদিন তাকে বেকার থাকতে হয়। আমার যে বিভাগ থেকে যে চাকরিটা হওয়ার কথা, নিশ্চয়ই আমি দীর্ঘ 4 বছর অনার্স এবং 1 বছর মাস্টার্স করেছি, এবং আমার উচিত যে আমি যে একাডেমিক লাইফটা আমি যে পথে অতিবাহিত করেছি সে অনুসারে আমার চাকরিটা হওয়া উচিত। কিন্তু আমি যখন জব সেক্টরে প্রবেশ করলাম, দেখলাম যে আমার একাডেমিক যে শিক্ষা ব্যবস্থা তার সাথে জবের যে শিক্ষা ব্যবস্থা একবার সম্পূর্ণ ভিন্ন। আমাকে যেন আবার সেই হাতে খড়ি দিতে হচ্ছে শুরু থেকেই। সরকারি চাকরির প্রত্যাশায় এভাবেই শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। শিক্ষিত বেকার বাড়ছে এবং যেসব ছিল যেমন এনজিওস এবং আদার্স প্রাইভেট কোম্পানিজ, সেগুলো তো ধীরে ধীরে মানে ক্লোজ হয়ে আসছে অথবা ছোট হয়ে আসছে পরিসর। চারিদিকে নানান রকম ছাঁটাই চলছে। বিসিএস নামের সোনার হরিণের পিছনে ছুটতে গিয়ে বহু শিক্ষিত তরুণ তার কর্মস্পৃহা কিভাবে হারিয়ে ফেলেছে, আমরা তা আরও দেখব এই বিরতির পর। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এই তরুণ, চলছে বিসিএস পরীক্ষার প্রস্তুতি। 2 বার পরীক্ষা দেওয়ার পরও তিনি উত্তীর্ণ হতে পারেননি। ব্যর্থতাকে হতাশার চাদরে না মুড়িয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে বিরামহীন তার চেষ্টা আর পথ চলা। আমি যে একটা সাবজেক্ট থেকে পড়ে আমি কোনো একটা বিষয়ে স্কিল হতাম, আমার থাকতো, তাহলে আমি কি করতাম, ওই দিকে আমি চলে যেতাম, তো বিসিএস বা অন্য জবে আমি ট্রাই করতাম না। সরকারি চাকরির জন্য এভাবে নিজেদের মেধা আর দক্ষতা অপচয় করা তরুণদের সংখ্যা বাড়ছে। আমাদের পরিস্থিতি এরকম হয়েছে দেশের যে উনি যে শিক্ষা গ্রহণ করে যে পেশায় আসতে চাচ্ছেন, যে পেশায় তিনি সংযুক্ত হতে চাচ্ছেন, সেখানে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, যার ফলে তার তুলনায় তিনি মনে করেন, বিবেচনা করেন অন্য একটা পেশায় তার চাইতে কম সময়ে কম যোগ্যতা নিয়ে অধিক সাফল্য অর্জন করা যায়। ফাইম হোসেন, তারেক আজিজ, শুভ আর সজীব 2 থেকে 3 বার বিসিএস পরীক্ষা দিয়েছে আর স্বপ্ন ভেঙেছে কয়েকবার। সামাজিক মর্যাদা বৃদ্ধির আশায় বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন থামিয়ে দিয়েছে তাদের জীবনের চাকা। যেমন আমি পড়াশোনা করছি ট্রিপল ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, তারপরেও আমার স্বপ্ন
আমাকে তাড়না করছে, আমি বিসিএসের প্রতি আকর্ষণ যে আমি বিসিএস দিব, বিসিএস ক্যাডার হব, প্রশাসনে বা আদার যে কোনো ভালো একটা ক্যাডারে আমি ঢুকবো। কিন্তু আমার প্রফেশনটা তো ছিল আমি ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। কিন্তু তারপরেও দেখা যায় যে সমাজে আমাদের চারপাশে অনেকজনই বিসিএস ক্যাডার হচ্ছে, বা পরিজন থেকেও নানাভাবে সবাই তাদেরও ইচ্ছা থাকে যে আমার ছেলে বা আমার সন্তান দেশের সর্বোচ্চ ফার্স্ট ক্লাস চাকরি করবে, খুবই ভালো একটা চাকরি হবে। ওই তারই প্রেরণায় দেখা যায় যে আমাদেরও এই বিসিএসের পিছনে দৌড়াইতে হয়। কারণ থাকে কি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন সবারই পারিবারিক চাপ, আমাদের সামাজিক চাপ, সব ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তোমার এবার বিসিএস দিতে হবে। আমরা চাইলে উদ্যোক্তা হইতে পারতাম, আমরা চাইলে বেসরকারি ভালো ভালো চাকরি করতে পারতাম, কিন্তু আমাদের পারিবারিক চাপ, সামাজিক চাপ, বিশ্ববিদ্যালয় থেকে চাপ ছিল যে তোমরা একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ভালো পড়াশোনা করছো, তোমরা অবশ্যই বিসিএস ক্যাডার হবা। আমরা ওইভাবে তখন থেকে একটা স্বপ্ন দেখছি যে আমাদের বিসিএস ক্যাডার হইতে হবে। আমরা তখন আসলে মানে একটা বলে না যে আমরা যে আসলে জানি না কোন জায়গায় আমরা কি চাই, কিন্তু আমাদের স্বপ্ন ছিল আমরা একটা বিসিএস ক্যাডার হব, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হব। এই চাওয়া থেকেই আমরা বারবার এই স্বপ্নের পিছনে ছুটে চলছি। আমাদের যে লেখাপড়া শেষ করার পরে বাস্তব ধর্মী যে শিক্ষা, যে প্রয়োগটা, সেই প্রয়োগের জায়গাগুলো তো আমাদের ওই জায়গায় নাই। এখন আমি যে বিসিএস হয়নি, আমি একজন উদ্যোক্তা হইতে চাইছিলাম, একটা ছোট যে আমি ইন্ডাস্ট্রি দিব, আমার ব্যাংক সাপোর্ট নাই, আমার পর্যাপ্ত ফিনান্সিয়াল সাপোর্ট নাই। এখন সবার ফ্যামিলি তো ফিনান্সিয়াল সাপোর্ট দেয় না, অনেকের মেধা আছে, সে উদ্যোক্তা হতে চায়, বাট তার সাপোর্টের অভাব। তো সেই ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় পড়ালেখার পরে যখন তার বিসিএস হচ্ছে না, আবার উদ্যোক্তা হতে পারছে না, অনেক প্রাইভেট সেক্টরে তখন সে হতাশায় ভুগে যায়। সেই কারণে হয়তো সে প্রাইভেট সেক্টরগুলোতে জব পাচ্ছে না। তো দিন শেষে দেখা যায় যে বেকারত্বের হার এই কারণে বৃদ্ধি হচ্ছে আর কি। বাংলাদেশের চাকরির সংখ্যায় অনেক ক্যান্ডিডেট, যেমন 500 পদের বিপক্ষে পরীক্ষা দেয় 2 লাখ। সামান্য 10ম গ্রেড 9ম গ্রেডের চাকরির জন্যই 2 লাখ 2.5 লাখ মানুষ পরীক্ষা দেয়। মানুষ পরীক্ষা হয় শুধু 500 বা 600 এরকম। কিন্তু সরকারি জব বাজারও তো ভালো না। অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বিসিএস তো কয়জন চান্স পাচ্ছে, কিন্তু সেই রেসে সবাই যাচ্ছে। যারা মানে অ্যাচিভ করতে পারছে কিংবা সফল হতে পারছে তারা যাচ্ছে, যারা যাচ্ছে না অনেকেরই আছে অনেক সময় নষ্ট হচ্ছে। ইভেন তারা অনার্স পড়াকালীনই বিসিএস চিন্তা অনেকের মাথায় ঢোকে, না এটা ভালো হয় না ওটা ভালো হয়, কয় পার্সেন্ট ওখানে 1% সুযোগ পাচ্ছে না। এভাবে সরকারি চাকরির জন্য নিজের কর্মজীবনকে ঝুঁকিতে ফেলা কতটা যৌক্তিক? কেন শিক্ষার্থীরা এভাবে নিজেদের জীবনের মূল্যবান সময় অপচয় করছেন? বিসিএস পরীক্ষা দিয়ে যারা সফল হন না, তারা হয়ে পড়েন হতাশাগ্রস্ত। বেসরকারি চাকরিতে গিয়ে তারা তাদের মেধা ও দক্ষতা দিয়ে কাজ করতে পারেন না, শিক্ষিত হয়েও বেকার। 45 বছর যার জীবন কেটে গেছে চাকরির স্বপ্ন দেখতে দেখতে, কয়েকবার নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করলেও ভাগ্যে জোটেনি একটি চাকরি। আমি দু চারবার আমি চাকরির জন্য ট্রাই করেছি, কিন্তু চাকরির বাজার অবস্থা ভালো না। তাই আমি কৃষক, শ্রমিক, ক্ষেত মজুরদের সাথে আমি জীবনটা ওদের সাথে মিলাই ফেলেছি। বিষণ্ণ মনে নিজেকে হারিয়ে ফেলেন শাকিল। একাকিত্ব মনে ভাবতে থাকেন কবে তার ভাগ্যে একটি ভালো চাকরি মিলবে। একাধিক চেষ্টার পরেও কেন চাকরি থেকে তিনি বঞ্চিত? যে এখন জবের ক্ষেত্র তো কম, জব নেই বাংলাদেশের। জব তো যারা আছে যে ক্ষেত্রগুলো, ওইগুলো আরও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আরও নিত্য নতুন জবের সৃষ্টি হইতো, তাইলে হয়তো আমাদের এত বেকার থাকতে হইতো না আর কি, বা বেকার সংখ্যাটা কমতো। কিন্তু এখন তো জবের সৃষ্টি হচ্ছে না, এবং যা আছে তাই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, তাই বেকারের সংখ্যাটা বাড়তেছে। 3 বার বিসিএস পরীক্ষা দিয়েছেন সাব্বির। বয়সের বিবেচনায় সুযোগ না থাকায় আজ তিনি বুঝতে পেরেছেন পদক্ষেপের ভুল কোথায় ছিল। বিসিএস মানুষের আসলে সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে মানুষের বিসিএস পরীক্ষা দেবে, কিন্তু আসলে বিসিএস থেকে আমাদের দেশে ভালো প্রেক্ষাপটে ভালো জব আছে। আমার মনে হয় যে অন্যগুলো আসলে মানুষকে ট্রাই করা উচিত। বিসিএসের ভিতর সীমাবদ্ধ না থেকে ওই গণ্ডি থেকে বেরিয়ে আসা উচিত, বেরিয়ে এসে অন্য কোনো জবের জন্য ট্রাই করা দরকার আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুজ্জামান একে একে 2 বার দিয়েছেন বিসিএস পরীক্ষা। হতাশা আজ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। চাকরির আশায় ছুটে চলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে।
আজ তিনি বেকার। সবাই আসলে জেনারেল সেন্টিমেন্টে সবাই চিন্তা করে যে সবাই সরকারি চাকরি করবে। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষকে সবাই একটু ক্রাইটেরিয়া আগে রাখে, সবারই চাওয়া পাওয়া চিন্তা ভাবনা থাকে। সেই যে সেন্টিমেন্ট থেকে আমাদেরও আর কি চয়েসটা থাকে বিসিএসের জন্য। আসলে যে স্বপ্নটা বাস্তবায়ন হয় না, সেই স্বপ্নটা আসলে দেখা উচিত না। একাডেমিক সনদ থাকার পরেও হাসানুজ্জামান, সাব্বির, শাকিল, তারেক আর শুভদের মতো এমন অসংখ্য শিক্ষার্থী আজ বেকার। এভাবেই দীর্ঘ হচ্ছে শিক্ষিত বেকারের মিছিল। এ দেশ পাচ্ছে না তরুণদের কর্মশক্তি আর উদ্যম, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। একজন প্রকৌশল গ্রাজুয়েট তৈরি করতে বা একজন চিকিৎসক তৈরি করতে রাষ্ট্রের যে বিনিয়োগ, হয়তো অন্য অনেক বিষয়ে সেই বিনিয়োগ নেই। তো সেই অর্থে একটি আপনি অপচয় বলতে পারেন। আমাদের দেশে দেখা যাচ্ছে একজন আর্টস ব্যাকগ্রাউন্ড, সে কমার্সে মানে বিজনেসের লাইনে ব্যাংকে চাকরি করছে, আবার যে কমার্সে পড়ছে সে অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছে, বিকজ আমাদের যে প্রফেশনালিজম অভাবে হয়নি। তাই আমাদের শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে। বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি এবং কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। সরকারি চাকরি কাঠামো নিয়ে নতুন করে ভাবতে হবে। তরুণদের সরকারি চাকরির মোহ থেকে বের করে আনার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান বাড়াতে হবে। এখনো আমরা বেশিরভাগ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এমনকি ক্ষেত্র বিশেষে উচ্চ মধ্যবিত্ত পরিবারেও আশা করি আমাদের ছেলে মেয়েরা চাকরি করবেন, তারা চাকরি ক্রিয়েট করবেন, তারা প্রথাগত চাকরির বাইরে কিছু করবেন। এটা এখনো আমরা অনেক অভিভাবক চিন্তা করতে পারি না। সুতরাং শিক্ষা এবং বেকারত্ব এই দুটো একে অপরের সাথে সরাসরি সবসময় সম্পর্কিত হবে, এটা নাও হতে পারে। বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য যে তাদের মধ্যে যে প্রবণতা, আমি বিশ্বাস করি প্রকৃত সুযোগ যখন তৈরি হবে, শিক্ষার্থীরা যখন প্রকৃত শিক্ষাটা পাবে, জীবনের সাথে তার সম্পর্কিত শিক্ষা যখন পাবে, তখন এই প্রবণতা কমে আসবে। এদেশ এত শিক্ষিত বেকারের ভার বহন করতে পারছে না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময় এসেছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক উচ্চশিক্ষার চক্র থেকে বের করে আনতে হবে আমাদের তরুণদের। কারিগরি শিক্ষার মান এবং সামাজিক মর্যাদা বাড়াতে হবে। শিক্ষিত তরুণদের সরকারি চাকরির ভ্রান্ত চিন্তা থেকে বের করে আনতে হবে। সবচেয়ে বড় কথা, তরুণদের উদ্যোক্তা হবার সুযোগ করে দিতে হবে রাষ্ট্রকেই। শিক্ষিত বেকার একটি দেশের জন্য বড় অভিশাপ। এখান থেকে মুক্তির জন্য চাই মানসিকতার পরিবর্তন। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর হতাশা থেকে নিজেদের দূরে রাখুন।